বহুল প্রতীক্ষিত জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখেন। সকালে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই জাদুঘর উদ্বোধন করা হলো। আজ উদ্বোধন হলেও বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাদুঘর। থাকবে অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ঠিক করা হয়েছে 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন শেষে এখন সেখানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Testaments of the injured, the first-hand experiences of the brave students and citizens who participated in the uprising, their photographs, video footages, news reports, posters, wall writings, graffiti, poems, songs, dramas, works of art, all the creative work, personal, memorial and digital archives as well. যারা এই জাদুঘরে নিজেদের ব্যক্তিগত স্মারক, দলিল, আলোকচিত্র, শিল্পকর্ম জাদুঘরের জন্য প্রদান করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। I extend my sincere gratitude to all those who have donated their personal experiences, documents, photographs and works of art to enrich this museum. উপস্থিত সুধীবৃন্দ, আমি বিশ্বাস করি অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। Distinguished guests, I firmly believe that incomplete, distorted or motivated narratives do not strengthen history. বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। Rather, they undermine its credibility and become a source of division for future generations. সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়গুলি সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিনদেশী মানুষ, ভিন্নভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে। Therefore, every effort must be made to ensure the highest possible degree of historical accuracy. At the same time, if the exhibits and information displayed in this museum are presented not only in Bangla but also in English and other languages, people from around the world will be able to learn about the history of Bangladesh's true democratic struggle. উপস্থিত শহীদ পরিবারের শোকাহত সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। Distinguished members of beloved families of the martyrs, those who lost their lives in the anti-fascist movement will receive justice. This will not be an act of vengeance. Justice will be delivered through the due process of law, fairly, impartially and credibly. বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। For everyone who has sacrificed their lives and were subjected to enforced disappearances, the government has decided that in their own names, in the local areas, many institutions will be named after them. উপস্থিত সুধীবৃন্দ, দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না।
distinguished guests, the democracy-loving people of Bangladesh expect that this museum will not become a platform for establishing the exclusive political narrative of any single party, group, or individual. কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। Because the 2024 mass uprising did not belong to any one individual, group, or political party. The true heroes of this uprising were the democracy-loving people of Bangladesh. আমি প্রায়শই একটি কথা বলি, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। I often say that the Liberation War of 1971 was fought to achieve independence, whereas the mass uprising of 2024 was fought to protect the independence of the country and its people. জনগণ যেমন মুক্তিযোদ্ধাদেরকে ভোলেননি, একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না। Just as the people have never forgotten the freedom fighters of 1971, they will never forget all the martyrs who sacrificed their lives in 2024 to safeguard the freedom of our nation and our people. সম্মানিত উপস্থিতবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। Distinguished guests, the injured July fighters are receiving free medical treatment at government hospitals. In addition, those who sustained critical injuries are being sent for advanced medical treatment to countries including Thailand, Singapore, Turkey, and Russia. বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে 13,000-এরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। At present, 50 July fighters are undergoing treatment abroad. Among the officially gazetted July fighters, more than 13,000 are receiving monthly honorarium according to their respective categories directly into their own bank accounts. ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। The present government remains deeply committed to extending state support to those who suffered in the anti-fascist movement. আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। Alongside providing financial assistance, the present government has also begun the work of building the Bangladesh envisioned by our martyrs. As part of the national reconstruction effort, implementation has commenced in phases of both the 31-point election manifesto and the July Charter, which was signed at the South Plaza of the National Parliament. একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। At the same time, the Special Committee on Constitutional Amendment formed in the National Parliament has also begun its work to fulfill the aspirations of the people. দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। Through national reconstructions, we will, inshallah, build a self-reliant, progressive, prosperous, secure, and democratic Bangladesh, the Bangladesh for which the martyrs laid down their lives. উপস্থিত সুধীবৃন্দ, আমি আজ এই অনুষ্ঠানে একটি বিষয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। Distinguished guest, today I would like to draw the attention of the people to one important issue.
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। In our Bangladesh now free from fascism, some are attempting to manufacture unnecessary issues and create instability in the country. I urge them to reflect on whether, by creating such situations, they are unknowingly paving the way for the resurgence of the defeated, ousted, and fugitive autocratic regime. পরিশেষে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট স্থপতি, ইতিহাসবিদ, গবেষক, জাদুঘর বিশেষজ্ঞ, শিল্পী, সংগ্রাহক, কারিগর, কর্মকর্তা কর্মচারী এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। In conclusion, I extend my heartiest thanks to the architects, historians, researchers, museum experts, artists, collectors, technicians, officials, staff members, and all others associated with the establishment of the July Mass Uprising Memorial Museum. আজকের এই দিনে আমি আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে গণতন্ত্র এবং জনগণের পক্ষে অবস্থান গ্রহণের জন্য। Today, I express my deepest thanks to all the armed forces for their vital role and standing by the side of the people during the fascist rule. Thank you. এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। Never again shall Bangladesh become a subservient state any further. With this hope and conviction, I hereby declare the July Mass Uprising Memorial Museum officially inaugurated. Thank you all. Allah Hafiz. মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস। এদিনই ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বদলে দেয় দেশের রাজনৈতিক বাস্তবতা। জুলাই শুধু ক্ষমতার পরিবর্তনের গল্প নয়, এটি একটি প্রজন্মের আত্মত্যাগ, মানুষের প্রত্যাশা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের শুরু। শফিকুল হকের প্রতিবেদন। জুলাই 2024। সরকারি চাকরিতে কোটা নিয়ে মীমাংসিত বিষয় নতুন করে আসে আলোচনায়। উচ্চ আদালত কোটা ব্যবস্থা আবারও বহাল করলে বিক্ষুব্ধ হয় ছাত্র সমাজ। গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পেছনে তখন স্বৈরাচারী শাসনের বিরোধী মত দমনের এক যুগেরও বেশি সময়ের দমন, নির্যাতন আর নিপীড়নের কালো অধ্যায়। ছাত্রদের দাবি দেওয়া ভিত্তিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডাররা উগ্রভাবে বল প্রয়োগ করলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো দেশ। রাজপথে নামে ছাত্র, তরুণ, অভিভাবক, শ্রমজীবী মানুষ। ধীরে ধীরে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে, যেখানে প্রতিটি দিন ছিল উত্তেজনায় ভরা, প্রতিটি রাত ছিল অনিশ্চয়তা। এই আন্দোলনের সম্মুখভাগে ছিলেন শিক্ষার্থীরা। তবে বিভিন্ন পর্যায়ে বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন ও অংশগ্রহণ করে এই গণ আন্দোলনে। একই সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততায় এটি একটি বিস্তৃত গণ আন্দোলনে পরিণত হয়। সংঘর্ষ, প্রাণহানি আর অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আন্দোলন পৌঁছে যায় চূড়ান্ত পরিণতিতে। ৩৬ দিনের ছাত্র জনতার লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত পতন ঘটে তৎকালীন সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। শুরু হয় বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়। এখন আমি যদি আপনার সেই ৫২ সালের রাজনীতি করতে যাই, ইভেন আপনার ৮২, ৮৪ অথবা ৯১, ৯২ রাজনীতি করতে যাই, সেটা সঠিক হবে না। এবং
এই আন্দোলনের মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে কতগুলো বাস্তবতা বেরিয়ে এসছে। সেই বাস্তবগুলোকে মোকাবেলা করেই কিন্তু চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। জুলাই কেবল একটি আন্দোলন নয়, এটি প্রশ্ন তোলার সাহস, অধিকার আদায়ের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বাঁক, যেখান থেকে ভবিষ্যৎ প্রজন্ম মনে করবে জনতার শক্তি যখন এক হয় তখন বদলে দিতে পারে একটি দেশের গতিপথ। শফিকুল হক, ৭১, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান দিবসে সারা দেশেই পালিত হচ্ছে নানা কার্যক্রম। আমরা জেনে নেব চট্টগ্রামের খবর। সেখানে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী সেখান থেকে যুক্ত হবেন। পাশাপাশি রংপুর শহরের জুলাই চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভেও শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। সেখানকার সহকর্মী শাহবাজিদ আহমেদ আমাদের সাথে রয়েছেন। শুরুতেই চট্টগ্রামে চলে যেতে চাই। প্রণবেশ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে কি কি আয়োজন চলছে জানাবেন এবং শহীদদের শ্রদ্ধা জানাতে এসে সবাই কি বলছেন? অদিতি, চট্টগ্রামে সারা দেশের মতো জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। আজকে চট্টগ্রামের নিউ মার্কেট সংলগ্ন যে রেলওয়ে চত্বর রয়েছে, এখানে জুলাই স্মৃতিস্তম্ভ যেটি রয়েছে, এখানে সকাল 10টায় ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর পরেই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে জনসাধারণ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি সংস্থা সহ সাধারণ মানুষ তারা এই যে স্মৃতিস্তম্ভ জুলাইয়ের এখানে শ্রদ্ধা জানান। তো আজকে সারা দিনব্যাপী চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান রয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতেও এরপরে অনুষ্ঠান রয়েছে। এর বাইরে বিপ্লব উদ্যানে, সেখানেও জুলাইয়ের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেককেই তাদের যে সংগ্রাম সেটির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি, এখন যদিও বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও অনেকেই শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। এবং আজকে ভূমি প্রতিমন্ত্রী এখানে যেটি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তির আগেই প্রথম সংসদ সংস্কার কমিটির বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, এবং তিনি এটি প্রত্যাশা করেছেন যে জুলাই সনদ 2025 যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটিকে সামনে রেখেই বিএনপি এটি বাস্তবায়ন করবে। এবং তিনি বলেছেন যেসব অংশীজন রয়েছে সেই অংশীজনদের সকলের মতামতের ভিত্তিতেই এটি বাস্তবায়িত হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ কোনো বৈষম্য না থাকা, মানুষের জীবনমানের মান উন্নয়ন, এগুলোকে সামনে রেখেই বিএনপি কাজ করছে এবং সরকার পরিচালনা করছে বলে তিনি জানিয়েছেন। এর বাইরেও আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গা থেকে মানুষ এসেছিলেন এখানে, এখনো আসছেন এবং দুপুর পর্যন্ত এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন, শ্রদ্ধা জানাবেন। আর সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় যে শ্রদ্ধা নিবেদনের যে পালা, যে পর্ব, সেটি অব্যাহত থাকবে বলে এখানে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এটি ছিল চট্টগ্রাম থেকে জুলাই শ্রদ্ধা জানানোর যে পর্ব চলছে সেটি সর্বশেষ তথ্য। প্রণবেশ, আপনার কাছ থেকে আমরা চট্টগ্রামের খবর জানছিলাম। এবারে চলে যাব রংপুরে। সেখানে সহকর্মী শাহবাজিদ আহমেদ আছেন, তার কাছ থেকে সেখানকার খবর জানবো। বাজিদ, জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে কারা উপস্থিত হয়েছেন, রংপুরে কি কি কর্মসূচি রয়েছে এবং এই দিনটিকে ঘিরে নিরাপত্তা বলয় সেখানে কতটা জোরদার আছে, জানাবেন সামগ্রিক খবর। অদিতি, এই মুহূর্তে আমি আছি জুলাই স্মৃতি স্তম্ভে। ফেসিবাদ মুক্ত হয়েছে, ফেসিবাদ কি আবারও ফিরে আসতে পারে কিনা? ধন্যবাদ। আজকে এই দিনে, আজকে 2 বছর আগে আমরা একটি স্বৈরতান্ত্রিক সরকারকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সরিয়েছি। তারপর থেকে আমরা একটি মুক্ত পরিবেশে বসবাস করতে পারছি। এবং আপনি যেটা বলেছেন যে এই স্বৈর সরকার আবার ফিরে আসতে পারবে কিনা, তো আমার মনে হয় যে 2026 সালে 12 ফেব্রুয়ারি এদেশের মানুষ বিএনপির নেতৃত্বে ব্যাপক ভোট দিয়েছে, 2/3 ভোট দিয়েছে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান ক্ষমতায় বসিয়েছে, বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কাজে আমি মনে করি
স্বৈর সরকার তার যতই হম্বিতম্বি করুন না কেন, তার ফিরে আসার পথ অত্যন্ত দুর্গম। অদিতি শুনছিলেন যে বিএনপি নেতারা তারা কিন্তু বলছিলেন যে আজকের এই দিনে তাদের প্রত্যাশা হলো নতুন রাজনীতি হবে, নতুন বাংলাদেশ পেয়েছে যেহেতু, তো কোনোভাবেই ফেসিবাদ বা অন্য কেউ ফিরে আসার সম্ভাবনা নেই। তো আজকের এই দিনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন, একই সাথে সরকারি বেসরকারি। বায়েজিদ, আপনার কাছ থেকে আমরা রংপুরের খবর জানছিলাম, তার আগে চট্টগ্রামের খবরও জেনেছি। এবারে চলে যেতে চাই খুলনাতে। আমাদের আরেক সহকর্মী রাজু হাওলাদার সেখান থেকে অপেক্ষা করছেন। রাজু, আপনার কাছ থেকেও জেনে নিতে চাই যে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে সেখানে কারা উপস্থিত হয়েছেন এবং কি কি কর্মসূচি আজ দিনভর রয়েছে। ধন্যবাদ আপনাকে। খুলনায় জুলাই গণ অভ্যুত্থানের সকাল থেকেই বিভিন্ন আয়োজনে শুরু হয়েছে। আমি যেখানে রয়েছি এটা হচ্ছে খুলনা শিল্পকলা একাডেমি। এই শিল্পকলা একাডেমিতে যে খুলনার যে রয়েছেন সেই আহতদের এখানে বা জুলাই গণ অভ্যুত্থানের সংবর্ধনা দেওয়া হবে এবং জুলাই পরিবার এবং তাদের যারা জুলাই যোদ্ধারা রয়েছিলেন, যারা যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এবং যে ছাত্ররা রয়েছেন যারা আহত হয়েছেন তার পরিবারে এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানে এবং সারাদিনে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং জেলা প্রশাসন তারা খুলনা শিববাড়ি মোড়ে পুষ্প অর্পণ করেছেন এবং তার পরবর্তীতে যে জুলাই যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের কবরস্থানে তারা মোনাজাত করেছেন এবং দুপুরে জোহরবাদ প্রত্যেকটা মসজিদে এবং মাদ্রাসায় মিলাদ মাহফিল করা হবে এবং বিকালে অনেক আয়োজন করা হবে। এবং আজকে আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে খুলনা ইউনিভার্সিটিতে আজকে 5,000 শিক্ষার্থীকে একসাথে সন্ধ্যায় তাদের ভোজন করানো হবে এমন একটি প্রোগ্রাম রয়েছে। এবং জি ধন্যবাদ। খুলনার খবর আমরা জানছিলাম আপনার কাছ থেকে। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে সারা দেশের বিভিন্ন আয়োজনের খবর জানিয়ে দিচ্ছিলেন। এদিকে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে 11 দলের সমাবেশ। সেখানেও আছেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথে। সাকিব, সমাবেশের কি খবর আছে আপনার কাছে, কি বলছেন সেখানে নেতারা? দর্শক, সহকর্মী শাহেদুজ্জামান সাকিবের কথা আমরা শুনতে পাচ্ছি না যান্ত্রিক গোলযোগের কারণে, তবে 11 দলের সমাবেশটি চলছে এবং মঞ্চে কথা বলছেন 11 দলীয় নেতাকর্মীরা। আমরা সরাসরি তাদের বক্তব্য শুনবো এবারে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অন্তর্বর্তী সরকার 2025 সালে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করেছিল, আপনারা জানেন। বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই অধ্যাদেশ বাতিল করে দিয়েছিল। গত পরশুদিন তারা নতুন করে তাদের মন্ত্রী পরিষদে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ করেছে, কিন্তু সেই আইনে বলা হয়েছে গুম প্রতিকার এবং প্রতিরোধের জন্য আপনি যদি আবেদন করেন, আপনি যদি অনুরোধ করেন, তাহলে তদন্ত করবে পুলিশ বাহিনী। একটি গুমের পিছনে যদি পুলিশ বাহিনী জড়িত থাকে, তাদেরকেই যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই তদন্ত স্বৈরাচারী তদন্ত হবে। এখানেই শেষ নয়, সেই পুলিশ বাহিনী তদন্ত করে যদি আদালতে রিপোর্ট দেয় যে আপনার আবেদনটি ভুল ছিল, তাহলে আপনি গুম পরিবারের সদস্য হিসেবে আপনাকে আদালত 5 বছরের জেল দিয়ে দিবে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলের সমাবেশে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। জুলাইয়ের মাধ্যমে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে এবং গণতন্ত্রের উত্তরণের পথ তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছরে শহীদদের স্মরণে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। একটি দুটি দিন করে 2 বছর কেটে গেছে, কিন্তু এখনো স্মৃতিতে অম্লান রক্তাক্ত সেই জুলাই। যেই দিনগুলোতে রাজপথে ছিল মানুষের ঢল, ছিল প্রতিবাদ আর প্রতিরোধ, সাথে ছিল স্বপ্নের বাংলাদেশ গড়ার তীব্র আকাঙ্ক্ষা। আর সেই দাবি আদায়ে দেশের মানুষ বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ। 2 বছর পর তাই দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন করে উচ্চারিত হলো তাদের আত্মত্যাগের কথা। সকালে শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। বিএনপি সহ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণ অভ্যুত্থানকে তৈরি করেছেন, আজকে তারা যেন দ্বিধা বিভক্ত না হন। এ সময় মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, নির্বাচিত সরকারকে নিয়ে যারা চক্রান্ত করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের মোকাবেলা করা হবে। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয়, আমরা রাজপথে রয়েছি। জুলাই শুধু একটি আন্দোলন নয়, এটি বাংলার ইতিহাসে স্থান করে নেয়া একটি প্রজন্মের স্মৃতি। তাই আয়োজন শেষ হলেও শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ই এখন সবার সামনে। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। ২৪ মাস আগের বর্ষা বিপ্লব বাঙালির রাজনৈতিক জীবনে যেন এক ফাগুনের গান। রাজপথ ভেসেছে রক্তে, বিনিময়ে আকাশে উঠেছে এক নতুন সূর্য। কিন্তু সে রক্তের ঋণ কতটা শোধ দিল বাংলাদেশ, কতটাই বা আশার সঞ্চার করলো বর্ষার ফাল্গুনী সূর্য। ৫ আগস্টে 2 বছর পরে দেখা যাচ্ছে আবার আমরা একদম সম্পূর্ণ আগের যেই রাজনীতি ছিল মোটামুটি ওই জায়গাতে আবার ফিরে গেছি। স্থিতিশীল একটা বাংলাদেশ চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো যে বৈষম্যগুলো আগে চলে আসতেছিল সেগুলো শেষ হয়ে যাবে, একদম নতুন একটা বাংলাদেশ আমরা পাবো। কিন্তু তা না হয়ে বাংলাদেশে একই সাথে উগ্র ডানপন্থী রাজনীতির উদ্ভব ঘটেছে। ইতিমধ্যেই একটা সরকার মধ্যবর্তী সময়ে 1.5 বছর ছিল, ওনারা যে কন্ট্রিবিউশনটা রাখার কথা ছিল অনেকটাই হয় নাই আসলে বাস্তবতা যেটা। সংস্কার, বিচার আর গণতন্ত্র, জুলাইয়ের পর এমন গ্রাফিতি দেখা যায় রাজপথের দেয়ালে দেয়ালে। 1 দশকের বেশি সময় পর 2026-এর ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে। 17 বছর পর ক্ষমতায় আসে বিএনপি। প্রথমবারের মতো বিরোধী দলের আসনে জামায়াত ইসলামী আর দল গঠন করেই সংসদে তরুণদের দল এনসিপি। প্রাথমিকভাবে এটিকেই আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু বলে মনে করছেন জুলাইয়ের ছাত্রনেতারা। বাংলাদেশে 16 বছরের যেই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী একটা সরকার চেপে বসেছিল, যার বিরুদ্ধে অনেকেই আন্দোলন করতেছিল গত 16 বছর ধরে রাজনৈতিক, সামাজিক, কিন্তু সফল হচ্ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারকে উৎখাত করতে এদেশের ছাত্র জনতা সক্ষম হয়েছে। এটাই জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি। অন্যদিকে সংস্কার নিয়ে সরকার ও বিরোধী দল এখনও বিপরীত মুখে। যদিও সংবিধান সংশোধন কমিটি গঠন করে এই পথে যাত্রা শুরু করেছে সরকারি দল, আবার বিরোধীরা তা বর্জন করে রাজপথের আন্দোলনে। তবে সংস্কারের পথটি সহজ নয় বলে মনে করছেন জুলাইয়ের ছাত্রনেতারা। একটা পরিবর্তন হবে, হয়তো 2 বছর হয়নি, 5 বছর লাগবে, 10 বছর লাগবে, ধীরে ধীরে এটা হবে। কিন্তু আমাদের সবাই একসাথে এখানে কাজ করতে হবে। আপনি যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে পারেন, যোগ্য মানুষটাকে যোগ্য জায়গায় বসাতে পারেন, তাহলে বাকি সব সমস্যার অটো সমাধান হয়ে যায়। গণঅভ্যুত্থানের পেরিয়েছে 2 বছর। প্রথমে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, আর এখন তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার। দেশ আসলে কতটা এগোলো?
প্রত্যাশা বাড়ছে যে এটা নতুন ধরনের সরকারের সরকার পরিচালনার একটা দৃষ্টান্ত। সাবেক ঐকমত্য কমিশনের এই সদস্য বলছেন এখনো আশা শেষ হয়নি। যে সম্ভাবনাটা ছিল সেটা সম্পূর্ণ বিনষ্ট হয়েছে সেটা বলবো না, কিন্তু এই সম্ভাবনাটা আরো সুদৃঢ় হতে পারত। সেইখানে অন্তত সরকার একটা ঘাটতি রেখে গেছে, কিন্তু সম্ভাবনাটা আছে। এখন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যে অন্তরায়গুলো সেগুলো নিয়ে দেখতে হবে আর কি। রক্তাক্ত জুলাইয়ের 2 বছর পর জুলাইয়ের আকাঙ্ক্ষা, নতুন বন্দোবস্ত, সংস্কার, বিচার সবকিছু নিয়ে ছাত্র জনতা, সাধারণ মানুষ বেশ কিছুটা হতাশ হলেও এই নতুন সরকারকে সময় দিতে চায় আরও একটু বেশি। তবে এর মধ্যে এই সরকার আবার এক স্বেচ্ছাচারী সরকারের রূপ না নেবে এমন প্রত্যাশা যেমন সবার, তেমনি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কামনাও রয়েছে সবার। তবে এই সময় কতটা সময় গিয়ে রূপ নেবে তা কেবল এখন বলে দিতে পারে বাংলাদেশের ক্যালেন্ডারের পাতা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার খবরে পুরো দেশের মানুষ যখন উল্লাসে ফেটে পড়ে, তখন ভিন্ন চিত্র ছিল সাভারে। ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, গোলাগুলিতে অন্তত ১৫ জন প্রাণ হারান, আহত হন আরও ২০০ জন। এসব ঘটনার ২ বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় হতাশায় সাভারের শহীদ ও আহতদের পরিবার। সন্তান হারানোর শোক নিয়ে তারা অপেক্ষায় আছেন ন্যায় বিচারের। রায়ান বিন আমিনের প্রতিবেদন। ঠিক ২ বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি লং মার্চ ঢাকার দিকে যাত্রা শুরু করে। এতে যোগ দেয় কয়েক হাজার শিক্ষক ও ছাত্র জনতা। বেলা ১টার দিকে মিছিলটি যখন সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছায়, তখন পুলিশের বাধার মুখে পড়ে। এর মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, কিন্তু তখনও সাভারের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ ছিল বেপরোয়া। শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পুলিশ, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। নামাবাজারের যেই জায়গাটা, ওই জায়গাটাতে পৌঁছানোর সাথে সাথে আমরা দেখতে পেলাম যে তারা ওই মাইকে কিছু বলছে এবং তাদের যে হাতে যে সমস্ত আর্মস ছিল সেগুলো আমাদের দিকে তাক করছে। তো আমরা চিৎকার করে বলছিলাম যে আমরা শিক্ষক, আমরা আপনাদের সাথে আলাপ করতে আসছি, আমাদের সাথে কেউ নাই, অনুগ্রহ করে গুলি করবেন না। এই বলতে বলতেই কিন্তু ওই হঠাৎ করে এসে দেখলাম যে আমার পায়ের কাছে একটা পড়লো, প্রথমে টিয়ার শেল, তারপরে তাজা গুলি। ওখানে আর তখন দাঁড়ানো সম্ভব ছিল না। লং মার্চ টু ঢাকায় যোগ দিয়ে সাভার সিটি সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান শ্রাবণ গাজী, আলিফ, নাফিসা সহ আব্দুল কাইয়ুমরা। আমি দরজার কাছে গিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকি, মনে হয়েছিল আমার আলিফ আসবে, বুঝি আসবে, বেল বাজবে, বলবে মা দরজা খুলো। আমার অপেক্ষার জন্য কোনো শেষ নেই। আমার বাবা দেখে দরজা খুলে, বাবা নেই, বাবা আমাকে ডাকে না। খালি সাভার না, সারা বাংলাদেশে যে যেখানেই গুলি করছে, যে যাই করছে, সারা বাংলাদেশ সে সব ফুটেছি সবার কাছে আছে। এখানে এত সাক্ষী কিছুই দরকার নাই, ওনারা এইভাবেই এই ফুটেজগুলো দেখে দেখে কিন্তু তারা সরাসরি একসঙ্গে যেতে পারেন। সেই ভয়াবহতা এখনো ভুলেননি সাভারের ছাত্র জনতা ও রাজনৈতিক নেতাকর্মীরা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরেও এই সাভারের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের দলীয় নেতাকর্মীদের মিছিলে গুলি করে পাখির মতো মানুষ রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী এবং আওয়ামী লীগের প্রশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের গড়ে তুলতে হয়। মারা যাওয়া সন্তানরা আর ফিরবে না, এই নির্মম সত্য মেনে নিয়েছেন তারা। এখন তাদের শুধু একটাই আশা, সন্তান হত্যার বিচার। রায়ান বিন আমিন, ৭১, সাভার। আমদানি হওয়ায় হিলি স্থলবন্দরে পাইকারি ও খুচরা পর্যায়ে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ৯০ থেকে ১০০ টাকা। মরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতার মাঝে। সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত কয়েকদিনে প্রচুর দাম বেড়েছে কাঁচামরিচের। প্রতি কেজিতে বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়। বাজার নিয়ন্ত্রণে রাখতে গত রোববার মরিচ আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দর দিয়ে প্রথম দিন ৩টি ভারতীয় ট্রাকে ২১ টন এবং মঙ্গলবার ১২টি ট্রাকে ৭৫ টন ৫২০ কেজি কাঁচামরিচ আমদানি হয়। আমদানি হওয়ায় খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে দাম। একদিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত। সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমবে বলছেন বিক্রেতা।
দাম কমে আসায় সন্তুষ্ট ক্রেতা। কালকে বৈকালে কাঁচামরিচ বেশি আমরা 240 টাকা কেজি, আজকে হলো 150 টাকা 60 টাকা কেজি, 160-50। আর একটু কমলে ভালো হয়, 50-60 টাকা কেজি হলে ভালো হয়। ভারতীয় কাঁচামরিচের আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে দাম আরও কমবে বলছেন আমদানিকারক। মাল ঢোকার পরে অলরেডি কাঁচামরিচের দাম আজকের বাজার 130 থেকে 50 টাকার মধ্যে প্রকার হতে বেচা কিনা হচ্ছে এবং আমদানি আরও পাইপলাইনে আছে, আরও মাল আসবে, আসলে বাজার আরও কমে যাবে। বিকাল 4টা পর্যন্ত আপনার হচ্ছে 7 গাড়ি হেলিপোর্টে মরিচ আমদানি হয়েছে, আরও হয়তো হওয়ার সম্ভাবনা আছে যদি সময় আছে। যদি এরকম অব্যাহত থাকে তাহলে মরিচের দাম আরও কমে যাবে, আপনার 150 থেকে 200-র মধ্যে পার কেজি চলে আসবে। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে এ পর্যন্ত বন্দরের 86 জন ব্যবসায়ী 38,910 মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। হাসান আহমেদ, 71। গুলশান 2 সোসাইটি লেক পার্কের সামনে আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত হয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনবো তার বক্তব্য। ভারত নাকি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতে নাকি গণমাধ্যমের স্বাধীনতা আছে বলে বলা হয়, কিন্তু ভারত হচ্ছে এমন আচরণ করেন যে অন্য দেশের পলাতক আসামি, দাগী আসামি, তিনি যদি ভারত প্রেমিক হন তার 7 খুন মাপ। তাদের কাছে আমি এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। বন্ধুরা আমার, আজকে যে জীবন্ত ইতিহাস ধারণ করেছেন বিশেষ করে বাবুল তালুকদার, আমাদের সংগ্রামের একজন সাহসী সেনাপতি, যে সাংবাদিকতার জগতে, আলোকচিত্রীর জগতে ফটো জার্নালিস্ট হিসেবে দীর্ঘ 17 বছর নিরাপদ সংগ্রামে পুলিশের গুলির মধ্যেও সে কাজ করেছে এবং ছবি তুলেছে এবং ধারণ করে রেখেছে, সেটি আজকের এই ফুটপাতের ধারে অসাধারণ জনগণের কাছে এক উন্মুক্ত প্রদর্শনী করেছে। তাদের এই উদ্যোগ এবং তাদের সাথে যুক্ত রয়েছে আরেকটি গ্যালারি হাসানুজ্জামান, তারা যুক্ত থেকে যে প্রদর্শনীটি করেছেন, এই ধরনের উন্মুক্ত প্রদর্শনী, এটা তারা যে করতে সক্ষম হয়েছেন, এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকে গুলশান 2 এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বক্তব্য রাখছেন, তার কথা শুনছিলাম আমরা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।